গাজায় মুখ থুবড়ে পড়েছে ট্রাম্পের তথাকথিত শান্তি চুক্তি। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলা, মার্কিন প্রেসিডেন্টকে নেতানিয়াহুর বৃদ্ধাঙ্গুলি। মিয়ানমারের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার মধ্যেই এবার পারমাণবিক প্রকল্পে মনোযোগ জান্তা বাহিনীর। গোপনে সহায়তা দিচ্ছে রাশিয়া, বিপজ্জনক পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা। পাকিস্তানের সংবিধান সংশোধনী নিয়ে তোলপাড়, ৩ বাহিনীর একক ক্ষমতা পেতে যাচ্ছেন সেনাপ্রধান আসিম মুনির। আবারও ক্ষমতা সেনাবাহিনীর হাতে যাওয়ার শঙ্কা। যুদ্ধের উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলা পৌঁছালো রাশিয়ার ক্ষেপণাস্ত্রের চালান। হাইপারসনিক মিসাইল পাঠানোর হুমকি মস্কোর, ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ। এবার মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা ইরানের। অভিযোগ মার্কিন সেনা কর্মকর্তার, সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলছে তেহরান। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের গন্ধ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলে অব্যাহত হামলায় শান্তির আশা যেন ভেঙে পড়ছে। খান ইউনিস, বানি সুহেলা, বুরেজ, সব জায়গায় ধ্বংসস্তূপ আর আতঙ্ক। ড্রোনের গুঞ্জন, বিস্ফোরণের শব্দে দিন কাটাচ্ছে গোটা উপত্যকা। ইসরায়েল আগের মতোই আক্রমণ চালিয়ে যাচ্ছে, আর মুসলিম বিশ্বসহ অনেক দেশ এর তীব্র নিন্দাও জানাচ্ছে। এই অবস্থায় আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে যে গাজার এই ক্রমবর্ধমান সহিংসতা যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতিকে নতুন এক রক্তক্ষয়ী অধ্যায়ে ঠেলে দিতে পারে। এই আতঙ্কের মধ্যেই নতুন করে হামলা হয়েছে গাজার খান ইউনিসের বানি সুহেলায়। স্থানীয়রা জানিয়েছেন, একটি তাঁবুতে আশ্রয় নেওয়া এক বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিস্ফোরণে তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনাস্থলটি ছিল হলুদ রেখার বাইরে, অর্থাৎ ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন অঞ্চলের বাইরে। তবে কেন সীমান্তের বাইরে একজন সাধারণ মানুষের তাঁবুতে হামলা চালানো হলো, সেই প্রশ্নই তুলছে বাসিন্দারা। এই হামলার পর নিহতের মরদেহ নেওয়া হয় খান ইউনিসের নাসের হাসপাতালে। এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হাতে এখন পর্যন্ত অন্তত 241 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েল দাবি করছে তারা নাকি সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল, কিন্তু স্থানীয়দের মতে এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। অন্যদিকে এই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নিয়ে চলছে নাটক। গেল 10 অক্টোবর তীব্র আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের মধ্যে আলোচনার মধ্য দিয়ে যুদ্ধবিরতির চুক্তি সই হয়। সে সময় ট্রাম্প বলেছিলেন যে এটাই মধ্যপ্রাচ্যের শান্তির নতুন অধ্যায় হবে। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের যৌথ মধ্যস্থতায় এই চুক্তি কার্যকর হয় এবং কয়েকদিন শান্তি নেমেও এসেছিল গাজায়। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের মধ্যস্থতা ও যুদ্ধবিরতির পরও নেতানিয়াহু যে আক্রমণ চালিয়ে যাচ্ছেন তা এক প্রকার ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন। কারণ ট্রাম্পের প্রস্তাবে স্বাক্ষর করেও তিনি যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন। এতে শুধু গাজা নয়, পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ। পারমাণবিক শক্তি আজকের বিশ্বে ক্ষমতা, প্রভাব ও উন্নয়নের প্রতীক। এই শক্তি অর্জনের দৌড়ে বিশ্বের পরাশক্তিরা যেমন এগিয়ে চলছে, পিছিয়ে থাকতে চাইছে না ছোট দেশগুলো। চলমান যুদ্ধ, দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিরতার মাঝে দক্ষিণ পূর্ব এশীয় দেশ মিয়ানমারের সামরিক সরকারও এই পারমাণবিক কর্মসূচির দিকে এগিয়ে আসতে চাইছে, আর এর পেছনে শক্তিশালী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া। গত সেপ্টেম্বরে মস্কোয় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাটমিক উইক ফোরাম 2025-এ অংশ নেয় মিয়ানমারের জান্তা প্রধান মিন অং ফ্লাইং। সেখানে তিনি দাবি করেন, রাশিয়ার সহায়তায় মিয়ানমার পরমাণু প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এই সহযোগিতা রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের সঙ্গে চুক্তির অংশ হিসেবে এগিয়ে চলেছে। এর আগে গেল 15ই আগস্ট মিয়ানমার সরকার ন্যাশনাল কমিটি ফর দ্য ইমপ্লিমেন্টেশন অব নিউক্লিয়ার এনার্জি গঠন করে। এতে জান্তা প্রধান ছাড়াও প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষ সেনা কর্মকর্তারা যুক্ত আছেন। ইতিমধ্যে রোসাটমের উদ্যোগে ইয়াঙ্গুনে একটি নিউক্লিয়ার ইনফরমেশন সেন্টার স্থাপন করা হয়েছে। পাশাপাশি ছোট আকারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তুতিও চলছে।
জান্তা প্রশাসনের দাবি, এই প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বিদ্যুৎ উৎপাদন ও প্রযুক্তি উন্নয়নের জন্য নেওয়া হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক মহল এতে আশ্বস্ত নয়, কারণ এর আগেও মিয়ানমার উত্তর কোরিয়ার সঙ্গে গোপনে পরমাণু সহযোগিতার চেষ্টা করেছিল। মানবাধিকার লঙ্ঘন ও চলমান গৃহযুদ্ধের প্রেক্ষাপটে এবারও আশঙ্কা দেখা দিয়েছে যে জান্তা সরকার পারমাণবিক কর্মসূচিকে ক্ষমতায় টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। রাশিয়ার পাশাপাশি চীন ও ভারতের সঙ্গেও পারমাণবিক চুক্তি বিষয়ে আলোচনা চালাচ্ছে মিন অং ফ্লাইং। তার দাবি, এই সহযোগিতা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে। তবে বিশ্লেষকদের মতে, মিয়ানমারের বর্তমান অর্থনৈতিক পতন, সংঘাত ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্যে এই পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দেশটিকে আরও বিপজ্জনক ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। ফের আলোচনায় দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। একদিকে আফগান সীমান্তের সংঘর্ষ, অন্যদিকে ভারতের সঙ্গে তিক্ত সম্পর্ক। যখন প্রতিবেশীদের সাথে চলছে সম্পর্কের টানাপোড়েন, এমন সময় আলোচনায় এসেছে ইসলামাবাদের শাসন ব্যবস্থা ইস্যু। প্রশ্ন উঠছে, আবারও কি সেনাপ্রধানের দিকে এগোচ্ছে পাকিস্তান? দেশটির শাসন ব্যবস্থা কি সত্যি পরিবর্তনের মুখে? সাম্প্রতিক সময়ে পাকিস্তানের পার্লামেন্টে গৃহীত হয়েছে সংবিধানের ২৭তম সংশোধনী, যা এখন ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এই সংশোধনীর মাধ্যমে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে দেশের প্রথম প্রতিরক্ষা প্রধান হিসেবে নিয়োগের পথ খুলে দিয়েছে সরকার। অর্থাৎ এখন থেকে ৩ বাহিনীর সর্বোচ্চ দায়িত্বে থাকবেন তিনি। এ নিয়ে বিশেষজ্ঞদের মতে এটি হতে যাচ্ছে পাকিস্তানের গণতন্ত্রের জন্য বড় ধাক্কা, কারণ এতে সেনাবাহিনী আরও প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারবে। সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে সেনাপ্রধান ও প্রতিরক্ষা প্রধান উভয়কে নিয়োগ দেবেন। একই সঙ্গে সেনাপ্রধান জাতীয় কৌশলগত কমান্ডের প্রধান নিয়োগেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে সবচেয়ে বিতর্কিত বিষয়টি হলো, এই পদে নিয়োজিত ব্যক্তি আজীবন দায় মুক্তি ও বিশেষ সুবিধা পাবেন, যা কার্যত তাকে দেশের রাজনৈতিক ব্যবস্থার ঊর্ধ্বে তুলে দিচ্ছে। পাকিস্তানের সাবেক প্রতিরক্ষা সচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আসিফ ইয়াসিন মালিকের মতে, এটি সামরিক ভারসাম্য নষ্ট করবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কার্যকারিতা কমিয়ে দেবে। তার ভাষায়, এই সংশোধনী কোনো প্রাতিষ্ঠানিক সংস্কার নয়, বরং নির্দিষ্ট এক ব্যক্তির ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল। আর বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘর্ষের অভিজ্ঞতা ও ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসলামাবাদ তাদের সামরিক কাঠামো শক্তিশালী করার অজুহাতে এই পদক্ষেপ নিচ্ছে। তবে এর পিছনে গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ছে বলেই শঙ্কা বাড়ছে। ইতিহাস বলছে, পাকিস্তানের রাজনীতিতে সেনাপ্রধান নতুন কিছু নয়। আইয়ুব খান, জিয়াউল হক ও পারভেজ মুশারফের মতো সামরিক শাসকরা একসময় দেশটিতে শাসন করেছেন। এখন ২০২৫ সালে এসে আবারও একই দৃশ্যপটের ইঙ্গিত দিচ্ছে ইসলামাবাদ, যেখানে গণতন্ত্রের চেয়ে শক্তিশালী হয়ে উঠবে সেনাবাহিনী। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। উত্তাল ক্যারিবীয় সাগরে বাজছে যুদ্ধের দামামা। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের পসরা সাজাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হটিয়ে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে ক্ষমতায় চান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এই ট্রাম্পের পরিকল্পনা যেন ভেস্তে দিল রাশিয়া। নিকোলাস মাদুরোর কাছে একের পর এক ক্ষেপণাস্ত্রের চালান পাঠিয়েছে পুতিন সরকার। এতেই এবার নড়ে চড়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারিবীয় সাগরে যখন মার্কিন সেনাবাহিনীর উস্কানিমূলক সামরিক উপস্থিতি বাড়ছে, ঠিক তখনই আমেরিকার বিরুদ্ধে সুযোগ লুফে নিতে হাজির রাশিয়া। এরই অংশ হিসেবে মস্কো থেকে পাঠানো উন্নত অস্ত্র সরঞ্জাম এবং কাঁধে বহনযোগ্য হাজার হাজার ক্ষেপণাস্ত্রের প্রথম চালান পৌঁছেছে ভেনেজুয়েলায়। রাশিয়ার সামরিক সহায়তায় নিজের প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করে যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে নিকোলাস মাদুরোর দেশ। রাশিয়া থেকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যান্টোরিস F-1 এবং বুক M2E নিচ্ছে ভেনেজুয়েলা। এছাড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো আরও উন্নত কৌশলগত অস্ত্র পাঠানোর হুমকি দিয়েছে রাশিয়া। রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ফার্স্ট নিউজ। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় রাশিয়া এসব অস্ত্র সরবরাহ করছে বলে জানিয়েছে প্রেস টিভি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ সতর্ক করে বলেছেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় রাশিয়া দৃঢ়ভাবে পাশে থাকবে। রুশ সূত্রগুলো আরও জানিয়েছে, রাশিয়া ভেনেজুয়েলাকে দীর্ঘপাল্লার কালিবর ক্রুজ মিসাইল এবং নতুন প্রজন্মের ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টিও বিবেচনা করছে।
এদিকে ওয়াশিংটন থেকে ফাঁস হওয়া প্রতিবেদনগুলো থেকে জানা গেছে মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এখনও রাশিয়ার এমন চালে ব্যাপক দ্বিধার মধ্যে রয়েছেন এবং তাদের মধ্যে মতবিরোধ বিরাজমান রয়েছে। তবে ভীত হয়ে বসে থাকার পাত্র নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বিমানবাহী রণতরী USS জেরাল্ড ফোর্ড, পারমাণবিক সাবমেরিন এবং হাজার হাজার মার্কিন মেরিন মোতায়েন করে গোটা অঞ্চলে নিজেদের সবচেয়ে বড় মার্কিন উপস্থিতি প্রদর্শন করছে ট্রাম্প প্রশাসন। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ। মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যা করতে সূক্ষ্ম পরিকল্পনা করেছিল ইরান, তবে দক্ষতার সাথে তেহরানের সেই পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। ইরানকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র দাবি করছে ইসরায়েলি রাষ্ট্রদূত আইনাত ক্রান্স-নেইগারকে হত্যার চেষ্টা তারা সুকৌশলে প্রতিহত করে। তবে তেহরান যদি সফল হতো তাহলে ইরান ইসরায়েল যুদ্ধ সমগ্র আরব বিশ্বে ছড়িয়ে পড়ত বলে মন্তব্য করেছে দেশটি। বার্তা সংস্থা AFP-কে একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা জানান, ইরানের বিপ্লবী গার্ডের এলিট ইউনিট কুডস ফোর্স গত বছরের শেষ দিকে এই ষড়যন্ত্র শুরু করেছিল। অভিযোগে বলা হয়েছে পরিকল্পনাটি ভেনেজুয়েলায় অবস্থিত ইরানের দূতাবাস থেকে সদস্য সংগ্রহের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তেহরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তবে এবছরে বাস্তবায়ন করতে যাওয়া সেই চেষ্টায় ব্যর্থ হয়েছে তেহরান। ওই মার্কিন কর্মকর্তা বলেন, ষড়যন্ত্রটি এখন সমাধান করা হয়েছে, বর্তমানে এটি কোনো হুমকি নয়। মার্কিন কর্মকর্তার এই দাবির পর বেশ আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। তবে AFP-কে বিস্তারিত কোনো প্রমাণ দেননি ওই মার্কিন কর্মকর্তা। এমনকি কিভাবে ষড়যন্ত্রটি যুক্তরাষ্ট্র ব্যর্থ করেছে তার কোনো ব্যাখ্যাও দেননি তিনি। AFP প্রতিবেদনে জানিয়েছে, ইরানের এই ষড়যন্ত্রটি ঘটত গত বছরের 1 এপ্রিল, যখন ইসরায়েল সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাস কমপ্লেক্সে হামলা চালায়। ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। তার প্রতিশোধ নিতে এই পরিকল্পনা কষছিল ইরান। যদিও মেক্সিকোতে ইরানের রাষ্ট্রদূত এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেছেন, তবে জাতিসংঘে ইরানের মিশন এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। এমনকি মেক্সিকোর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। ওই ঘটনার পর এবছর ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ে। পারমাণবিক অস্ত্র বানানোর অভিযোগে ইসরায়েল ইরানে ব্যাপক বোমা হামলা চালায়। জবাবে ইরানও মিসাইল ছোড়ে। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়, বেশ কয়েকজন নাগরিকও মারা যান। একই সাথে ইরানেরও প্রায় 1000-এরও বেশি মানুষ মারা যায় এই যুদ্ধে। ইরান ও ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধে সাময়িকভাবে অংশ নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ছিল তারা শুধুমাত্র ইরানের পারমাণবিক সক্ষমতা ইস্যুতে হামলা চালিয়েছে, যাতে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হয়। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।